ডক্টর লুজার ইউটিউব চ্যানেল আমি বলেছিলাম যে আমার কামব্যাক হয়ে গেছে এবং আমার মনে হয় আমি যখন ডক্টর লুজার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দিতাম 2021 সালে, তখন যে ভিডিওটা প্রথম আমার মনে হয় ডক্টর লুজারকে খুব সবার সামনে নিয়ে এসেছিলো এবং সবাই যে ভিডিওটা খুব পছন্দ করেছিল বা ভয় পেয়েছিল, সেটা হচ্ছে মেডিকেল কলেজের একটা হরর স্টোরি। তো ওই ভিডিওতেও আমি বলেছিলাম যে ওটা কিন্তু একটা স্বপ্ন, একটা গল্প, তার সঙ্গে বাস্তবতার বেশি মানে না খুঁজতে যাওয়াই ভালো। কারণ বেশ কিছু দেখেছিলাম যে বহু লোক কমেন্ট করেছিল নিচে যে এই সেই আমি বিজ্ঞানের ভাই, বিজ্ঞান আমিও পড়েছি, আমিও বিজ্ঞানেরই ছাত্র। তো আমি ছোটোবেলা থেকেই ভূতের গল্প পড়তে ভালোবাসি, ভূতকে ভাবতে ভালোবাসি এবং ভয় পেতেও ভালোবাসি। তো যাই হোক, আমি যে গল্পটা বলেছিলাম মেডিকেল কলেজের, সেটা ওখানে কিছুটা গল্পটা রয়েছে, আমি একটা রাত কাটিয়েছিলাম। তো যাই হোক, আমি বারবার বলেছিলাম যে ওটাকে গল্প ভাবাই ভালো। এবং তারপরে বহু রিকোয়েস্ট এসেছিল যে অর্কদীপদা আরও ভিডিও চাই, আরও ভূতের গল্প চাই, তুমি এত ডাক্তারি করো, এত জায়গায় নাইট ডিউটি করো, আরও কিছু অভিজ্ঞতা চাই। তো যখন কামব্যাক হয়েই গেছে, তাহলে আমার মনে হয় যে এমন একটা গল্প বলা উচিত, যে গল্পটা আমার মনে হয় সবাইকে আর একবার ভাবাবে, চিন্তা করাবে। এবং এটা আবারও শুরুতেই বলে দিচ্ছি, এটাকে গল্প ভাবাই ভালো, এটাকে নিয়ে বেশি গবেষণা করার প্রয়োজন নেই। আমি শুরুতেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এটা জাস্ট একটা গল্পই ধরে নাও। যাই হোক, তো 2017-তে আমি মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পরে আমি বহু হাসপাতালে, সরকারি বেসরকারি বহু জায়গায় আমি ডাক্তারি করেছি এবং এতদিন ধরে করেছি আর কি। যাই হোক, তো আজকের এই যে আমি গল্পটা বলতে চলেছি, এটা আজ থেকে বছর দেড়েক আগের একটা ঘটনা, একটা গল্প। গল্পটা অ্যাকচুয়ালি আমার আউটডোর ছিল। তো আমি যেহেতু মেডিসিনের, তো আমি আউটডোর ছিল এবং সকাল থেকে যেরকম আউটডোর হয়, তো পরপর পেশেন্ট আসছে আমি দেখছি। তো বেশিরভাগেরই যেটা আমাদের খুব কমন সমস্যা, বেশিরভাগই এসে বলে দুটো কমন সমস্যাই ওপিডিতে শোনা যায়। এক বলে যে গ্যাসের সমস্যা, দুই বলে কোমরে ব্যথা। তো এই দুটো হচ্ছে খুব কমন, যে গ্যাসের সমস্যা আর এদিক ওদিক ব্যথা হচ্ছে, এই দুটো হচ্ছে খুব কমন দুটো সমস্যা। তো যাই হোক, এরকম ওপিডি চলছে, আমি দেখছি। তো এরকম দেখতে দেখতে হঠাৎ করে একজন মহিলা আসেন তার ছেলের সাথে। মহিলার বয়স অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 70 বছরের মধ্যে বয়স। তো উনি আসেন এবং ওনার চেহারা ভারী, মানে ওনার ওজন বেশি, নর্মালি যত থাকার কথা তার থেকে ওনার ওজনও বেশি। তো উনি এসে বসেন এবং উনি এসে ওনার যেটা মেন কমপ্লেন ছিল যে ওনার লাস্ট মানে একদিন আগে থেকে, গত রাত্রির থেকে ওনার একটু মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে, ওনার মাঝে মাঝে বুকে একটা হালকা অস্বস্তি হচ্ছে। কিন্তু তারপরে উনি ঘুমিয়েছেন এবং ঘুম থেকে ওঠার পরেও ওনার খুব একটা সমস্যার মানে সমাধান হয়নি। আবার এরকমও নয় যে খুব সিরিয়াস কিছু, মানে হালকা একটু সমস্যা হচ্ছে। তো এরকম জেনারেলি যখন আউটডোরে পেশেন্ট আসে, তখন বেশিরভাগই তারা বলে যে ডাক্তারবাবু গ্যাসের ব্যথা হচ্ছে। কিন্তু আমি সবসময় এটা আমারও বহু ভিডিওতে বলেছি, বহু জায়গায় বলেছি, যখনই কেউ বলে যে আমার বুকে কোনো একটা সমস্যা হচ্ছে, তখন আমি অ্যাটলিস্ট মানে ডাক্তার হিসাবে গ্যাসের সমস্যা ভাবি না। কারণ গ্যাস হলে তো ভালোই, তাহলে তো ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা যদি না হয় তাহলে মুশকিল। এটা আমি সবসময় আমার মাথায় রেখে দিই। তাই যখনই উনি ওটা বললেন যে ওনার একটা গত রাত্রির থেকে সমস্যা হচ্ছে, হালকা অস্বস্তি হচ্ছে, আমি ওনাকে দেরি করলাম না, আমি ওনাকে একটা ইসিজি করতে পাঠালাম। কারণ ইসিজি হচ্ছে একটা একদম বেসিক টেস্ট, যেটা করলে আমরা আমাদের হার্টের অনেক কিছু জানতে পারি। তো ওনারা প্রথমে ওনার ছেলে বললেন যে ইসিজি করার প্রয়োজন আছে। আমি বললাম হ্যাঁ, কেন করবেন না, ইসিজি একটা করে আসুন, সামান্য একটা টেস্ট, এটা করে মানে ইসিজির আমাকে স্ট্রিপটা নিয়ে আমার কাছে আসুন আবার। তো তারপরে ওনারা চলে যান এবং আমি দেখে ওনাদের বুঝছিলাম যে ওনারা খুব একটা খুশি হননি যে আমি ইসিজি করতে দিয়েছি। ওনারা হয়তো এক্সপেক্ট করেছিলেন আমি একটা দুটো ওষুধ লিখে ছেড়ে দেবো। তো যাই হোক, তারপরে আমি পরের পেশেন্টগুলোকে দেখা শুরু করি। তারপরে ওনারা কিছুক্ষণ পরে ফেরত আসেন এবং ইসিজিটা নিয়ে আসেন। তো ইসিজিটা আমি দেখি এবং দেখে আমি চমকে যাই।
কারণ ইসিজি স্পর্শ দেখাচ্ছিল যে ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, বেশ অনেকটা অংশ, মানে হার্টের অনেকটা অংশ জুড়ে হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক হয়েছে মানে কি? হার্ট অ্যাটাক হয়েছে মানে হৃৎপিণ্ডের বেশ কিছু অংশ রক্ত পাচ্ছে না, হৃৎপিণ্ড রক্ত পাচ্ছে না। তো যথেষ্ট সিরিয়াস ব্যাপার, যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি যেটা বুঝতে পারলাম এটা ওনার গত রাত্রির থেকেই হয়তো হয়েছে বা কিছু একটা ব্যাপার, এবং হয়তো উনি অনেক পরে এসছেন। তো ইসিজিটা দেখে আমি ওনাকে বললাম যে আপনার ইসিজিটা খারাপ রয়েছে, মানে তখন যেহেতু উনি ছিলেন আমি আর অত ডিটেলসে বলিনি, আমি শুরুতেই বললাম যে ইসিজিটা খারাপ আছে, আপনাকে এখনই অ্যাডমিট হতে হবে। তো ওনারা প্রথমেই রিজেক্ট করে দিলেন, মানে ওনারা প্রথমেই বললেন কেন, কোনো অসুবিধা নেই, সামান্য একটু গ্যাসের সমস্যা হচ্ছে, হ্যাঁ না ত্যানা সব বললাম। আমি বললাম দেখুন, তখন আমি এক্সপ্লেন করলাম যে ওনার একটা হার্টের সমস্যা দেখা গেছে এবং এটা সিরিয়াস, এবং আমি চাই যে উনি এই মুহূর্তে ভর্তি হন। তো যাই হোক, ওনারা মানে মা এবং ছেলে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছিলেন, আমার দিকেও তাকাচ্ছিলেন। আমি যেহেতু এমনিতেই আমার বয়সটা অতটা বেশি নয়, আর দ্বিতীয়ত আমি খুব একটা ডাক্তারির একটা অ্যাটায়ার আছে, মানে ডাক্তার বলতে লোকে একটা ভাবে একদম ফর্মাল শার্ট প্যান্ট, একটু চেহারাটা ভারী মোটা, আমি বটেই রোগা মোটা হতে থাকি। যাই হোক, তখন হয়তো রোগা তখন হয়তো অতটা মোটা ছিলাম না, কারণ তখন আমার ওই বিয়ের সময়টা রোগা ছিলাম সেই সময়টা। তো তো আমি সবসময় ওরকম ফর্মাল শার্ট প্যান্ট আমি ওরকম পড়ি না। তো আমাকে দেখে হয়তো ভাবতে যে এ হয়তো কিছু জানে না। তো এরকম ওরা দুজনে মিলে বলছে। তো আমি কিন্তু ওনার ওপিডির যে আউটডোরের টিকিটটা আমি কিন্তু সেখানে লিখে দিয়েছিলাম একদম অ্যাডভাইস অ্যাডমিশন অ্যান্ড ইফ পসিবল আমি আইসিইউ লিখেছিলাম, এবং আমি ইমিডিয়েটলি কার্ডিওলজিস্টকে মানে ডেকে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। যা যা করার, আমি ডিটেলসে যাচ্ছি না, মানে অনেক কিছু ব্যাপার আছে ক্যাথ ল্যাব থেকে শুরু করে। তো আমি সেই সমস্ত কিছু ওখানে লিখে দিয়েছিলাম, লিখে ওনাকে মানে অ্যাডমিশন লিখে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আর্জেন্ট অ্যাডমিশন প্রয়োজন। তো যাই হোক, তো ওনারা খুব একটা, আমি দেখলাম যে ওনারা খুব একটা মানে আমার কথা করে পাত্তা দিচ্ছেন না। ওনারা চলে গেলেন। আমি কি করতে পারি, আমার কিছু করার নেই। আমি ওনাদের যথেষ্ট বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, তো আমি বললাম যে দেখুন, আমি কিন্তু বারবার বলছি, যখন ওরা বেরিয়ে যায় তখনও বললাম যে আপনারা কিন্তু বাড়ি যাবেন না, আপনারা ভর্তি হন। আপনারা যদি মনে হয় এখানে ভর্তি হবেন না, আপনারা অন্য পাশের অন্য কোথাও গিয়ে ভর্তি হন, কিন্তু ভর্তি কিন্তু হতে হবে, এমন কোথাও ভর্তি হতে হবে যেখানে একটা কার্ডিওলজির সেট আপ রয়েছে। তো ওনারা বললো ঠিক আছে দেখছি বলে ওনারা বেরিয়ে গেলেন। আমি কি করব, আমি আবার পরে প্রচুর লাইন ছিল এবং আমি পরের পেশেন্টদের দেখা শুরু করলাম, ওই সেম গ্যাস, কিছুটা হয়তো সুগার প্রেশার, এইসব থাইরয়েড। তো দেখতে দেখতে আমি মাথায় মাঝে মাঝে আমি ভাবছি যে কি হলো, ওনারা ভর্তি হলেন কি হলেন না। ঠিক 40-45 মিনিট হয়েছে অ্যাপ্রক্সিমেটলি, খেয়াল নেই, দেখলাম ওই যে ছেলেটি মানে যিনি মাকে নিয়ে এসছিলেন উনি দৌড়ে এলেন আমার কাছে এবং এসে আমাকে বললেন যে ডাক্তারবাবু আমার মা সেন্সলেস হয়ে গেছে। আমরা নিচেই ছিলাম, আমরা কথা বলছিলাম কি করব, বাড়িতে জানাচ্ছিলাম যে ভর্তি করব কি করব না এই সমস্ত। এই সময় হঠাৎ মা সেন্সলেস হয়ে যায়। তো আমি বললাম যে আপনি, তখন আমি গেলাম, ইমিডিয়েটলি আমি দেখলাম ওনারা ততক্ষণ অবধি মানে ভর্তি করেননি, ওনারা দোনামানা করছিলেন। তো আমি ইমিডিয়েটলি ওনাদের ভর্তির ব্যবস্থা করলাম, কার্ডিওলজিস্টকে তো লেখাই ছিল, তো যা যা করার এরপরে সমস্ত কিছু করা হলো। এবং তারপরে যা যা প্রসিডিওর হয়, যা যা একটা হার্ট অ্যাটাকের পেশেন্টের করা প্রয়োজন, সে সমস্ত কিছু করার চেষ্টা করা হলো এবং আলটিমেটলি ওনাকে আইসিইউতে দেওয়া হলো আর কি। কিন্তু ওনার জ্ঞান ছিল না তখন। তো তখন অলরেডি, যাই হোক, ওনার জ্ঞান না থাকলে ওনার ভাইটালস মানে বিপি পালস, ওগুলোর অতটাও খারাপ অবস্থা ছিল না, ওগুলো মোটামুটি নর্মালি ছিল। কিন্তু যাই হোক, ওনার নিজস্ব শ্বাসকষ্ট মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতার সমস্যা ছিল। তো যাই হোক, ওনাকে আমরা ইনিশিয়ালি ইনটিউবেট করলাম, মানে যা যা হয়, আমি আইসিইউর আর এই সমস্ত টার্মে ঢুকছি না। তো যা যা করার মানে সেটা আইসিইউ টিম ম্যানেজ করতে শুরু করলো, কারণ ওনাকে আমরা আইসিইউতে দিলাম এবং আইসিইউর আলাদা ডাক্তারবাবুরা থাকেন যারা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। তো আমি আমার আউটডোর কমপ্লিট করলাম এবং কমপ্লিট করে আমি রাউন্ড দিতে গেলাম। আমার সিনিয়র যিনি স্যার ছিলেন উনিও গেলেন এবং দেখে বললেন যে যা মানে যা যা করার সেগুলো সবই করা হয়ে গেছে, ঠিক আছে, এবার অবজারভেশন করাটাই ব্যাপার এবং অপেক্ষা করার উনি কখন ফিরে আসেন। আমার শুধু একটা জিনিসে মাথায় একটু
চাপ লাগছিল সেটা হচ্ছে উনি অনেক পরে এসছেন, কারণ ওনার সমস্যাটা গতকাল সন্ধেবেলার সময় থেকে হচ্ছিল এবং উনি আমার কাছে আজ সকাল 10টা-11টা নাগাদ এসেছিলেন এবং তারপরেও আমি যখন ওনাকে বললাম ভর্তি হতে তারপরেও উনি ডিলে করেছেন এবং তো আমার এগুলো মাথায় চলছিল। যাই হোক, আমি আর কিছু বলিনি। তারপরে সন্ধেবেলা নর্মালি যেদিন আউটডোর থাকে আবার আমার জুনিয়ররা রাউন্ড দিল, রাউন্ড দেওয়ার পরে আমি নিজেও গেলাম বিশেষ করে এনাকে দেখার জন্য যে এনার কী অবস্থা। তো সন্ধ্যাবেলা রাউন্ড দিলাম। তো সেদিন আমার রাত্রিরে থাকার কথা ছিল না, কারণ উনি অলরেডি আইসিইউতে রয়েছেন। তো আইসিইউতে তো আইসিইউর ডাক্তাররা থাকেন এবং তারাই টেক কেয়ার করেন সমস্ত পেশেন্টদের। তো জুনিয়রও ছিল আমার। তো আমি ভাবলাম যে আমার কেন জানি না মনে হচ্ছিল, আমি জুনিয়রদের বললাম, মানে যার রাতে থাকার কথা, আমি বললাম যে তুই থাকলে থাক, কিন্তু আজকে আমি থাকবো এবং আমি শুধু ওনার জন্য থাকবো আর কি আজকে। তো আমি রাতে গেলাম, আইসিইউর যিনি ডাক্তারবাবু, যিনি রাতে ইনচার্জ ছিলেন, তাকে বললাম যে আপনি তো আছেন, ঠিক আছে আপনি থাকুন, আমিও আছি, যদি কোনো অসুবিধা হয়, যদি কখনো মনে হয় তাহলে আপনি আমাকেও ডাকবেন। যদিও আপনি অবভিয়াসলি আমার থেকে ক্রিটিক্যাল কেয়ার বেশি ভালো বোঝেন, আমি এমডি মেডিসিন, কিন্তু ঠিক আছে আপনি ক্রিটিক্যাল কেয়ার ভালো বোঝেন, কিন্তু যদি মনে হয় যে আমাকে ডাকার দরকার, কারণ আমি আমার পেশেন্টকে ছেড়ে থাকতে, মানে এখন বাড়ি থাকতে চাইছি না, আমি চাইছি যে উনি জ্ঞান ফিরে আসুক এবং স্টেবল হোক, তারপরে আমার নাহলে একটু অস্বস্তি হচ্ছে। তো বললো ঠিক আছে অসুবিধা নেই। তো রাত্রিবেলা আমার এখনও মনে আছে, রাত্রিবেলা আমরা দুজনে মিলে, মানে যিনি আইসিইউতে ইনচার্জ ছিলেন এবং আমি, এবং দুজনে মিলে আমরা একসাথে একবার দেখলাম, রাউন্ড দেখলাম, বিপি পালস থেকে শুরু করে এবিজি বলে একটা জিনিস হয় যেখানে সমস্ত ব্লাডের প্যারামিটার আমরা দেখি, যে অক্সিজেন কত, কার্বন ডাইঅক্সাইড কত, রক্তের পিএইচ কত, এই সমস্ত কিছু চেক করলাম। খুব একটা খারাপ কিছু ছিল না, তবে অবভিয়াসলি ওনার যেহেতু শ্বাস প্রশ্বাস নিতে, মানে নিজে থেকে নিতে পারছিলেন না, তো সেইগুলোতে একটু কার্বন ডাইঅক্সাইড বেশি ছিল, তো সেই জন্য আমরা অলরেডি ওনাকে ভেন্টিলেশনে রেখেছিলাম। তো যাই হোক, 10টা-11টা নাগাদ আর একবার রাউন্ড দিয়ে আমি তারপরে আর বাড়ি যাইনি। সেদিন আইসিইউর পাশেই যে ডক্টরস রুম থাকে, আমি ওখানেই ছিলাম, আমার কাজকর্ম করছিলাম। আবার 12টা নাগাদ একবার যাই এবং 12টা নাগাদ একবার গিয়ে আমি নিজেই আরেকবার দেখে আসি এবং আমি দেখলাম যে ওরকমই ব্যাপার। তো আমি তখন একটা অ্যাডভাইসও দিলাম যে ভোর 5টার সময় আবার কিছু আরেকবার এবিজি রিপিট করতে হবে, পিএইচ, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এগুলোকে দেখতে হবে, বা ভেন্টিলেটারের কিছু মোড টোড সেগুলো সব দেখে আমি 12টার সময় আমার মানে ডক্টরস রুমে চলে এলাম, যেটা আইসিইউর লাগোয়া। তো তারপরে আমি কিছু করছিলাম, আমি কিছু কাজবাজ করছিলাম বা যাই হোক রেস্ট করছিলাম, করতে করতে, কারণ সেদিন সারাদিন খুব হেক্টিক গেছিলো, সকালবেলা থেকে আউটডোর, তারপরে রাউন্ড, তারপরে সন্ধ্যাবেলা ইভিনিং রাউন্ড হয়ে আমি রাত্রির আর বাড়িও যাইনি, আমি মানে হাসপাতালেই ছিলাম। তারপরে আমার মনে হয় 1টা-1.5টা নাগাদ আমার ঘুম এসে যায় এবং আমি ঘুমিয়ে পড়ি, কারণ আমি অ্যাটলিস্ট মানে আইসিইউতে অতটা চিন্তা করতে হয় না, কারণ আইসিইউতে যেহেতু আইসিইউতে একজন বসে থাকা ওখানে একজন ডাক্তারবাবু রয়েছেন এবং মানে আমার থাকার কথা না, কিন্তু আমি শুধুমাত্র আমার পেশেন্টের জন্যই ছিলাম সেই রাতটা। তারপরে যাই হোক, আমার একটু তন্দ্রা মতো আসে, আমি ঘুমিয়ে পড়ি। তারপরে আমার কি হয় এক্স্যাক্টলি খেয়াল নেই। তো ওই ঘুমের ঘোরেই মানে হঠাৎ করে আমার মনে হয় যে কেউ একটা দরজা নক করছে। তো আমি উঠি এবং উঠে গিয়ে আমি দরজাটা খুলি এবং খুলে আমি অবাক হয়ে যাই। আমি অবাক হয়ে দেখছি যে আমার পেশেন্ট, মানে যিনি আইসিইউতে ছিলেন, উনি এসে আমাকে নক করছেন। তো আমি অবাক, আমি স্টান্ড। আমি ওনাকে বললাম যে আপনি কী করছেন এটা, আর আপনি কীভাবে এলেন? এবং আমি দেখলাম যে উনি ওনার যে মানে মুখে টিউব পড়া ছিল, তো সেই টিউবটাকে উনি খুলে ফেলেছেন নিজে এবং সেটা থেকে দেখা যাচ্ছে ওনার এখান থেকে রক্ত বেরোচ্ছে। তো আমি ওনাকে বললাম যে আপনি উঠে চলে এসছেন এখানে, কি অদ্ভুত ব্যাপার। তখন উনি বললেন যে না, আসলে আমি টয়লেটটা খুঁজছি, তো আমি ভাবলাম টয়লেট খুঁজতে পারছিলাম, তো এই দরজাটা দেখলাম সামনে, এটাকে নক করলাম, তো আপনি এখানে আছেন, যাক ভালো, আপনি ছিলেন সকালে, আপনি ঠিক সময়ে আপনি আমাকে ভর্তি হতে বলেছিলেন। আমি বললাম সেটা ঠিক আছে, কিন্তু আপনি এক্ষুনি ফিরে যান, মানে কোথায় সিস্টার, কোথায়, মানে আমি খুব উতলা। তখন উনি বললেন না উতলা আপনি শান্ত হয়ে যান, আপনি এরকম হবেন না, আমি ঠিক হয়ে গেছি, সেই জন্যই তো আমি চলে এলাম, আমার জ্ঞান ফিরে এসছে। আমি দেখলাম একটা টিউব পড়া রয়েছে, আমার খুব অসুবিধা হচ্ছিল, আমি টিউবটা খুলে ফেললাম, আমার প্রচণ্ড জোরে টয়লেট পেয়েছে, তো আমি উঠে এলাম। তো অ্যাকচুয়ালি আমার মাথাও ঘুমের ঘোরে না কাজ করছে না, কারণ যখনই একটা ভেন্টিলেটেড পেশেন্ট থাকে তার ক্যাথেটার করা থাকে, তার টয়লেট পাওয়ারও কথা না। যাই হোক, আমি ঘুমের ঘোরে আমি বললাম যে ঠিক আছে আপনি ফিরে যান, আপনি এখন এখানে হাঁটাচলা করবেন না। আমি একবার সিস্টার বলে ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিচ্ছে। তখন বললো ঠিক আছে আপনাকে ডাকতে হবে না, আমি ফিরে যাচ্ছি। তো দেখলাম উনি চলে যাচ্ছেন, আমিও ফিরে এলাম, ফিরে এসে আমি আবার বিছানাতে শুয়ে পড়লাম। তার
কয়েক মুহূর্ত, মানে সেটা মনে নেই, মানে কয়েক মুহূর্ত করে আমার হঠাৎ মাথায় কী মানে বলে কী হলো এটা, মানে আমি শুয়েই ছিলাম হঠাৎ, মানে কী হলো, একটা আইসিইউর পেশেন্ট, একটা মুখের টিউব খুলে ক্যাথেটার খুলে আইসিইউ থেকে বেরিয়ে আমি তিরিং করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। ঠিক আছে, উঠে আমি আইসিইউর দরজা খুললাম, খুলে আইসিইউতে ঢুকলাম, দেখলাম আমি পেশেন্ট দেখতে পাচ্ছি পেশেন্টের বেডটা, এবং যে দৃশ্যটা দেখলাম এখনও সেটা ভাবলে গায়ে কাটা দেয়। আমি দেখলাম যে আইসিইউর যিনি ডাক্তারবাবু এবং যিনি সিস্টার ওনারা ওখানে রয়েছেন এবং আমার পেশেন্টকে সিপিআর দেওয়া হচ্ছে। সিপিআর যেটা যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, মানে যখন কারো হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় তখন বাঁচানোর জন্য যেটা দেওয়া হয় সিপিআর চলছে। তো আমি ওই দৃশ্যটা দেখে আমি স্টান্ড, আমি গেলাম এবং আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে, তখন ওনারা বললেন যে মিনিট 15 আগে ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ওনার ইসিজি স্ট্রেট লাইন আসছে, মানে একটা অ্যারিথমিয়া হয়েছে এবং ওনারা সিপিআর দেওয়া শুরু করেছেন এবং তার সঙ্গে শক, মানে যা যা দেওয়ার সেগুলো দেওয়া শুরু করেছে। তখন আমি ওই মুহূর্তটা বোঝাতে পারবো না মানে ওটা কী চলছে বা না চলছে, কারণ আমার একবার ওনাদেরকে বলতে মনে হলো বলে দিই যে আর এগুলো কিছু করার দরকার নেই। তারপরে ভাবলাম যে আমি স্বপ্নই দেখছিলাম, কারণ আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুমের মধ্যেই স্বপ্নের মধ্যেই আমি দেখেছি, কারণ আমি বিছানাতেই তো শুয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি যদি উঠতাম, উঠে যদি আমি দেখতাম যে উনি এসছেন, তাহলে তো আমি আবার গিয়ে শুয়ে পড়তাম না, আমি তো ওনাকে নিয়ে আইসিইউতে ঢুকতাম। তো এই সমস্ত কিছু আমার মাথার মধ্যে চলছে, কিন্তু আমি আর কিছু বলিনি। এবং ওই যে কার্ডিয়াক অ্যারেস্টটা হয়েছিল এবং ওই যে সিপিআর দেওয়া হয়েছিল, ওই যে শক দেওয়া হয়েছিল, কোনোটাই কাজে আসেনি এবং ওনাকে আমরা আর বাঁচাতে পারিনি সেদিন। তো এটা গল্প, সিরিয়াসলি নেবেন না, গল্প ভেবেই থাকুন। আমিও এটাকে স্বপ্নই বললাম, আমি কিন্তু একবারও বলিনি এটা সত্যি ঘটেছে। যাই হোক, এই ভিডিও এই অবধি, আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে দেখা হবে। যদি ডক্টর লুজারের থেকে আরও অনেক ভিডিও, গল্প, অভিজ্ঞতা অনেক কিছু শুনতে চান, তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুকে বা ইনস্টাগ্রামেও ডক্টর লুজারকে ফলো করে রাখতে পারেন। ইনস্টাগ্রামে যদি যারা আমার সাথে কথা বলতে চায় বা কানেক্টেড থাকতে চায়, সেটা আমার স্টুডেন্ট হোক যারা নিট দিচ্ছে, তাহলে তারা ইনস্টাগ্রামে আমার সাথে কানেক্টেড থাকতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন, আর ভূতে ভয় পাবেন, তবে ভূতের গল্পে বিশ্বাস করবেন না। ধন্যবাদ।